রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঞ্জুর গল্প। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। সন্ধ্যা কাগজ যেদিন থেকে পড়তে শুরু, সেই দিন থেকেই আহার বিহার সম্বন্ধে আমার করা ভোগ। সেটাকে জেলযাত্রার রিহার্সাল বলা হতো। দেহের প্রতি অনাদরের অভ্যেস পাকা হয়ে উঠল। তাই প্রথমবার যখন ঠেললে হাজতে প্রাণপুরুষ বিচলিত হয়নি। তারপর বেরিয়ে এসে নিজের পরে কারুর সেবা শুশ্রূষার হস্তক্ষেপ মাত্র বরদাস্ত করিনি। পিসিমা দুঃখ বোধ করতেন। তাকে বলতেন, পিসিমা, স্নেহের মধ্যে মুক্তি, সেবার মধ্যে বন্ধন। তাছাড়া একের শরীরে অন্য শরীরধারীর আইন খাটানোকে বলে ডাই আর কি দই রাজ্য। সেইটের বিরুদ্ধে আমাদের অসহযোগ। তিনি নিঃশ্বাস ছেড়ে বলতেন, আচ্ছা বাবা, তোমাকে বিরক্ত করব না। নির্বোধ মনে মনে ভাবতেন, বিপদ কাটল। ভুলেছিলেম স্নেহ সেবার একটা প্রচ্ছন্ন রূপ আছে। তার মায়া এড়ানো শক্ত। অকিঞ্চন শিব যখন তার ভিক্ষের ঝুলি নিয়ে দারিদ্র গৌরবে মগ্ন, তখন খবর পান না যে লক্ষ্মী কোনো এক সময় সেটা নরম রেশম দিয়ে বুনে রেখেছেন। তার সোনার সুতোর দামে সূর্য নক্ষত্র বিকিয়ে যায়। যখন ভিক্ষের অন্ন খাচ্ছি বলে সন্ন্যাসী নিশ্চিন্ত, তখন জানেন না যে অন্নপূর্ণা এমন মশলায় বানিয়েছেন যে দেবরাজ প্রসাদ পাবার জন্যে নন্দীর কানে কানে ফিসফিস করতে থাকেন। আমার হলো সেই দশা। শয়নে বসনে অসনে পিসিমার সেবার হস্ত গোপনে ইন্দ্রজাল বিস্তার করতে লাগলো। সেটা দেশাত্মবোধীর অন্য মনস্ক চোখে পড়ল না। মনে মনে ঠিক দিয়ে বসে আছি, তপস্যা আছে অক্ষুণ্ণ। চমক ভাঙল জেলখানায় গিয়ে। পিসিমা ও পুলিশের ব্যবস্থার মধ্যে যে একটা ভেদ আছে, কোনো রকম অদ্বৈত বুদ্ধি দ্বারা তার সমন্বয় করতে পারা গেল না। মনে মনে কেবলই গীতা ওড়াতে লাগলাম, নিশ্চয়ই গুণ ভবার জুন। হায়রে তপস্বী, কখন যে পিসিমার নানা গুণ নানা উপকরণ সংযোগে হৃদয় দেশ পেরিয়ে একেবারেই পাকযন্ত্রে প্রবেশ করেছে তা জানতেও পারিনি। জেলখানায় এসে সেই জায়গাটাতে বিপাক ঘটতে লাগলো। ফল হলো এই যে বজ্রাঘাত ছাড়া আর কিছুতে যে শরীর কাবু হতো না, সে পড়ল অসুস্থ হয়ে। জেলের পেয়াদা যদিও বা ছাড়লে জেলের রোগগুলোর মেয়াদ আর ফুরোতে চায় না। কখনো মাথা ধরে, হজম প্রায় হয় না, বিকেলবেলা জ্বর হতে থাকে। ক্রমে যখন মালাচন্দন হাততালি ফিকে হয়ে এসেছে, তখন ওই আপদগুলো টনটনে হয়ে রইল। মনে মনে ভাবি, পিসিমা তো তীর্থ করতে গেছে, তাই বলে অমিয়াটার কি ধর্মজ্ঞান নেই? কিন্তু দোষ দেব কাকে? ইতিপূর্বে অসুখ বিসুখে আমার সেবা করবার জন্যে পিসিমা তাকে অনেকবার উৎসাহিত করেছেন। আমি বাধা দিয়ে বলেছি ভালো লাগে না। পিসিমা বলেছেন, অমিয়ার শিক্ষার জন্যেই বলছি, তোর আরামের জন্যে নয়। আমি বলেছি, হাসপাতালে নার্সিং করতে পাঠাও না। পিসিমা রাগ করে আর জবাব করেননি। আজ শুয়ে শুয়ে মনে মনে ভাবছি, না হয় এক সময় বাধাই দিয়েছি, তাই বলে কি সেই বাধাই মানতে হবে? গুরুজনের আদেশের পরে এত নিষ্ঠাই কলিযুগে? সাধারণত নিকট সংসারে ছোট বড় অনেক ব্যাপারই দেশাত্মবোধীয় চোখ এড়িয়ে যায়। কিন্তু অসুখ করে পড়ে আছি বলে আজকাল দৃষ্টি হয়েছে প্রখর। লক্ষ্য করলেম আমার অবর্তমানে অমিয়ারও দেশাত্মবোধ পূর্বের চেয়ে অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। ইতিপূর্বে আমার দৃষ্টান্ত ও শিক্ষায় তার এত অভাবনীয় উন্নতি হয়নি। আজ অসহযোগের অসহ্য আবেগে সে কলেজ ত্যাগিনী। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা করতেও তার হৃদকম্প হয় না।
অনাথা সদনের চাঁদার জন্যে অপরিচিত লোকের বাড়িতে গিয়েও সে ঝুলি ফিরিয়ে বেড়ায়। এও লক্ষ্য করে দেখলেন অনিল তার এই কঠিন অধ্যাবসায় দেখে তাকে দেবী বলে ভক্তি করে। ওর জন্মদিনে সেই ভাবেরই একটা ভাঙা ছন্দের স্তোত্র সে সোনার কালিতে ছাপিয়ে ওকে উপহার দিয়েছিল। আমাকে ওই ধরনেরই একটা কিছু বানাতে হবে, নইলে অসুবিধে হচ্ছে। পিসিমার আমলে চাকর বাকরগুলো যথা নিয়মে কাজ করত, হাতের কাছে কাউকে না কাউকে পাওয়া যেত। এখন এক গ্লাস জলের দরকার হলে আমার মেদিনীপুরবাসী শ্রীমান জলধরের অকস্মাৎ অভ্যাগমের প্রত্যাশায় চাতকের মতো তাকিয়ে থাকি। সময় মিলিয়ে ওষুধ খাওয়া সম্বন্ধে নিজের ভোলা মনের পরেই একমাত্র ভরসা। আমার চিরদিনের নিয়ম বিরুদ্ধ হলেও রোগশয্যায় হাজিরে দেবার জন্যে অমিয়াকে দুই একবার ডাকিয়া এনেছি, কিন্তু দেখতে পাই পায়ের শব্দ শুনলেই সে দরজার দিকে চমকে তাকায়, কেবলই উসখুস করতে থাকে। মনে দয়া হয়, বলি, অমিয়া, আজ নিশ্চয়ই তোদের মিটিং আছে। অমিয়া বলে, তা হোক না দাদা, এখনো আর কিছুক্ষণ। আমি বলি, না না, সে কি হয়, কর্তব্য সব আগে। কিন্তু প্রায় দেখতে পাই কর্তব্যের অনেক আগেই অনিল এসে উপস্থিত হয়। তাতে অমিয়ার কর্তব্য উৎসাহের পালে যেন দমকা হাওয়া লাগে। আমাকে বড় বেশি কিছু করতে হয় না। শুধু অনিল নয়, বিদ্যালয় বর্জক আরও অনেক উৎসাহী যুবক আমার বাড়ির একতলায় বিকেলে চা এবং ইন্সপিরেশন গ্রহণ করতে একত্র হয়। তারা সকলেই অমিয়াকে যুগলক্ষ্মী বলে সম্ভাষণ করে। একরকম পদবি আছে, যেমন রায় বাহাদুর, পাট করা চাদরের মতো যাকেই দেওয়া যায় নির্ভাবনায় কাঁধে ঝুলিয়ে বেড়াতে পারে। আর একরকম পদবি আছে, যার ভাগ্যে জোটে সে বেচারা নিজেকে পদবীর সঙ্গে মাপসই করবার জন্যে অহরহ উৎকণ্ঠিত হয়ে থাকে। স্পষ্টই বুঝলেম অমিয়ার সেই অবস্থা সর্বদাই অত্যন্ত বেশি উৎসাহ প্রদীপ্ত হয়ে না থাকলে তাকে মানায় না। খেতে শুতে তার সময় না পাওয়াটা বিশেষ সমারোহ করেই ঘটে। এ পাড়ায় ও পাড়ায় খবর পৌঁছায়। কেউ যখন বলে এমন করলে শরীর টিকবে কি করে, সে একটুখানি হাসে, আশ্চর্য সেই হাসি। ভক্তরা বলে, আপনি একটু বিশ্রাম করুন গে, একরকম করে কাজটা সেরে নেব। সে তাতে ক্ষুণ্ণ হয়। ক্লান্তি থেকে বাঁচানোই কি বড় কথা? দুঃখ গৌরব থেকে বঞ্চিত করা কি কম বিড়ম্বনা? তার ত্যাগ শিকারের ফর্দের মধ্যে আমিও পড়ে গেছি। আমি যে তার এত বড় জেলখাটা দাদা, উল্লাসকর কানাই, বারিন, উপেন্দ্র প্রভৃতির সঙ্গে এক জ্যোতিষ্ক মণ্ডলীতে যার স্থান, গীতার দ্বিতীয় অধ্যায় পার হয়ে তার সে দাদা গীতার শেষ দিকের অধ্যায়ের মুখে অগ্রসর হয়েছে, তাকেও যথোচিত পরিমাণে দেখবার সে সময় পায় না। এত বড় স্যাক্রিফাইস। যেদিন কোনো কারণে তার দলে লোকের অভাব হয়েছে, সেদিন আমিও তার উৎসাহের মৌতাজ জোগাবার জন্যে বলেছি, অমিয়া, ব্যক্তিগত মানুষের সঙ্গে সম্বন্ধ তোর জন্যে নয়, তোর জন্যে বর্তমান যুগ। আমার কথাটা সে গম্ভীর মুখে নীরবে মেনে নিয়েছে। জেলে যাওয়ার পর থেকে আমার হাসি অন্তঃশীলা বইছে। যারা আমাকে চেনে না, তারা বাইরে থেকে আমার খুব গম্ভীর বলেই মনে করে। বিছানায় একলা পড়ে পড়ে কড়িকাঠের দিকে চেয়ে চেয়ে ভাবছি, বিমুখা বান্ধবা জানতি। হঠাৎ মনে পড়ে গেল, যেদিন কোথা থেকে একটা ন্যাংরা কুকুর আমার বারান্দার কোণে আশ্রয় খুঁজছিল। গায়ের রোয়া উঠে গেছে, জীর্ণ চামড়ার তলায় কঙ্কালের আবরু নেই, আত্মরা তার অবস্থা। অত্যন্ত ঘৃণার সঙ্গে তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলেন। আজ ভাবছিলেম, এতটা বেশি ঝাঁজের সঙ্গে তাকে তাড়ালেন কেন? বেগানা কুকুর বলে নয়, ওর সর্বাঙ্গে মরণ দশা দেখা দিয়েছে বলে। প্রাণের সঙ্গীত সবাই ওর অস্তিত্বটা বেশ হুড়ো, ওর রুগ্নতা বেয়াদপি,
ওর সঙ্গে নিজের তুলনা মনে এলো। চারিদিকের চলমান প্রাণের ধারার মধ্যে আমার অস্বাস্থ্য একটা স্থাবর পদার্থ, স্রোতের বাধা। সে দাবি করে শিয়রের কাছে চুপ করে বসে থাকো। প্রাণের দাবি দিকে বিদেকে চলে বেড়ায়। রোগের বাঁধনে যে নিজে বদ্ধ, আরোগীকে সে বন্দি করতে চায়। এটা একটা অপরাধ। অতএব জীবলোকের ওপর সব দাবি একেবারে পরিত্যাগ করব মনে করে গীতা খুলে বসলে। প্রায় যখন স্থিতধী অবস্থায় এসে পৌঁছেছি, মনটা রোগ আরোগের দ্বন্দ্ব ছাড়িয়ে গেছে, এমন সময় অনুভব করলেম কে আমার পা ছুঁয়ে প্রণাম করলে। গীতা থেকে চোখ নামিয়ে দেখি পিসিমার পোষ্যমণ্ডলীভুক্ত একটি মেয়ে। এ পর্যন্ত দূরের থেকে সাধারণভাবেই তাকে জানি, বিশেষভাবে তার পরিচয় জানি নে। তার নাম পর্যন্ত আমার অবিদিত। মাথায় ঘুমটা টেনে ধীরে ধীরে সে আমার পায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। তখন মনে পড়ল মাঝে মাঝে সে আমার দরজার বাইরের কোণে ছায়ার মতো এসে বারবার ফিরে ফিরে গেছে। বোধ করি সাহস করে ঘরে ঢুকতে পারেনি। আমার অজ্ঞাতসারে আমার মাথা ধরার, গায়ে ব্যথার ইতিবৃত্তান্ত সে আড়াল থেকে অনেকটা জেনে গিয়েছে। আজ সে লজ্জা ভয় দূর করে ঘরের মধ্যে এসে প্রণাম করে বসল। আমি যে একদিন একজন মেয়েকে অপমান থেকে বাঁচাবার জন্যে দুঃখ শিকারের অর্ঘ্য নারীকে দিয়েছি, সে হয়তো বা দেশের সমস্ত মেয়ের হয়ে আমার পায়ের কাছে তারই প্রাপ্তি স্বীকার করতে এসেছে। জেল থেকে বেরিয়ে অনেক সভায় অনেক মালা পেয়েছি, কিন্তু আজ ঘরের কোণে এই যে অখ্যাত হাতের মানটুকু পেলেম, এ আমার হৃদয়ে এসে বাঁচল। নিশ্চয়গুণ্য হবার উমেদার এই জেল খাটা পুরুষের বহুকালের শুকনো চোখ ভিজে উঠবার উপক্রম করলে। পূর্বেই বলেছি, সেবায় আমার অভ্যেস নাই। কেউ পা টিপে দিতে এলে ভালোই লাগতো না, ধমকে তাড়িয়ে দিতেম। আজ সেই সেবা প্রত্যাখ্যান করা স্পর্ধা মনে উদয় হলো না। আজকের পর্বটি এইখানে শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।